2016 সালের 1 জুলাই রাত তখন 9:20। ঢাকার গুলশান 2 বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এলাকা বলে পরিচিত। কূটনৈতিক এলাকা, বড় বড় দূতাবাস, 5 তারা নিরাপত্তা। আর সেই এলাকার একটা ছোট্ট বেকারি, হোলি আর্টিজান বেকারি। সেখানে সেই রাতে বসেছিলেন বাবা মা, ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা। কেউ কফি খাচ্ছিলেন, কেউ হাসছিলেন, কেউ হয়তো সেদিনের শেষ ছবিটা তুলছিলেন। তারা জানতেন না পরের কয়েক ঘন্টা তাদের জীবন বদলে দেবে অথবা শেষ করে দেবে। এটা সেই রাতের গল্প, এটা সেই মানুষগুলোর গল্প, এটা বাংলাদেশের সবচেয়ে কালো একটি রাতের গল্প। হোলি আর্টিসান বেকারি নামটা শুনলেই মনে আসে উষ্ণতার ছবি। 2014 সালে এই বেকারিটা তৈরি করেছিলেন নাসিরুল আলম পোরাক, আমেরিকা থেকে ফিরে আসা একজন তরুণ উদ্যোক্তা। তার স্বপ্ন ছিল ঢাকায় একটা আসল আর্টিসান বেকারি দেবেন, যেখানে রুটির ঘ্রাণ থাকবে, কফির উষ্ণতা থাকবে। গুলশান 2-এর 79 নম্বর সড়কে খোলা হলো বেকারিটা। নিউ ইয়র্ক টাইমসে লেখা হলো ঢাকার সবচেয়ে প্রিয় রেস্তোরাঁর একটি। এখানে আসতেন বিদেশি কূটনীতিক, এনজিও কর্মী, ব্যবসায়ী। বাংলাদেশিরাও আসতেন, শহরের সবচেয়ে আধুনিক উচ্চশিক্ষিত তরুণরা। সেই রাতে 1 জুলাই 2016, রমজান মাস চলছে। বেকারিতে তখন প্রায় 50-এর বেশি মানুষ। ইফতারের পর রাতের খাবার খাচ্ছেন কেউ, কেউ বসেছেন আলো ঝলমলে ছাদের নিচে। কেউ ভাবেননি সেই আলো এত তাড়াতাড়ি নিভে যাবে। কিন্তু অনেক আগে থেকেই একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। 5 জন তরুণ, বয়স কারো কারো মাত্র 20-22, সবাই শিক্ষিত। কেউ ইংলিশ মিডিয়ামে পড়েছে, কারো পরিবার ঢাকার ধনী এলাকায় থাকে। এদের কেউ জঙ্গি হওয়ার কথা ছিল না। সমাজের চোখে তারা ছিল ভালো ঘরের ছেলে। কিন্তু ইসলামিক স্টেট, আইসিস, তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল এক বিষাক্ত আদর্শ। রমজানের আগের কয়েক সপ্তাহ ধরেই তারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় একটা ফ্ল্যাটে থেকে পরিকল্পনা করেছিল। সেই ফ্ল্যাটে বালু ভর্তি কার্টন পাওয়া গেছে পরে, গ্রেনেড বহনের জন্য। আক্রমণের 2 সপ্তাহ আগে বুড়িগঙ্গার মাঝখানে নৌকায় বসে তারা গ্রেনেড ছোড়ার মহড়া দিয়েছিল। সবকিছু ঠিকঠাক, পরিকল্পনা চূড়ান্ত। 1 জুলাই রাত 9টায় 5 জন সেই বেকারির দিকে হাঁটা দিল। তাদের হাতে ছিল ক্রুড বোমা, ধারালো দা, পিস্তল। রাত 9:20। তারা বেকারিতে ঢুকে পড়ল। প্রথম কয়েক সেকেন্ড কেউ বুঝতেই পারেনি। তারপর শুরু হলো চিৎকার। দরজা বন্ধ, জানালা বন্ধ, পালানোর পথ নেই। বাইরে ততক্ষণে খবর পৌঁছে গেছে পুলিশের কাছে। প্রথমে আসলেন রাবিউল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তিনি পরিস্থিতি বোঝার আগেই গুলি খেলেন। তারপর এলেন সালাহুদ্দিন আহমেদ, পাশের বনানী থানার অফিসার ইনচার্জ। তিনিও গুলিবিদ্ধ হলেন। দুজনেই মারা গেলেন সেই রাতে, দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে, নিজের জীবন দিয়ে। ভেতরে তখন কি হচ্ছে? সন্ত্রাসীরা জিম্মিদের আলাদা করছে। বাইরে পুলিশ পেরিমিটার তৈরি করেছে, র্যাব এসেছে, বর্ডার গার্ড এসেছে, কিন্তু কেউ ঢুকতে পারছে না। ভেতরে জিম্মিরা অপেক্ষা করছে। রাত পেরিয়ে যাচ্ছে। আইএস তখন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছে, মৃত জিম্মিদের ছবি। বিশ্ব দেখছে, বাংলাদেশ দেখছে, আর কিছু করতে পারছে না। এই গল্পের মাঝে একটা নাম আছে, যে নামটা মনে রাখা উচিত। ফারাজ আইয়াজ হোসেন। বয়স মাত্র 20 বছর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এমরি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অপেক্ষায়। উজ্জ্বল ভবিষ্যৎ। সেই রাতে সে তার 2 বন্ধুর সাথে বেকারিতে ছিল, আবিন্তা কাবির এবং তারিশি জৈন। দুজনই বিদেশে পড়াশোনা করা মেয়ে।
দুজনই বিদেশি নাগরিক। সন্ত্রাসীরা ফারাজকে বলল, তুমি বাংলাদেশি, তুমি মুসলিম, তুমি যেতে পারো। ফারাজ একটু থামল। তার দুই বন্ধু যারা বিদেশি, তারা যেতে পারবে না, তারা মারা যাবে। ফারাজ বলল, না, আমি যাব না। সন্ত্রাসীরা তাকে আবার বলল, সে আবার না বলল। সেই রাতে ফারাজ মারা গেল তার বন্ধুদের সাথে, বন্ধু ছেড়ে না গিয়ে। ইতালির বেনেভেন্তো শহরের রুম্মো হাই স্কুলের ছাত্ররা পরে ফারাজকে সম্মান জানাল। তাকে প্রথম রাইটিয়াস উপাধি দেওয়া হল। পৃথিবীতে সাহস মানে যুদ্ধ করা নয়, সাহস মানে কখনো কখনো যেতে না বলা। সকাল 7:40। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়ন অপারেশন থান্ডারবোল্ট শুরু হল ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমানের নেতৃত্বে। 9টা এপিসি আর্মড পার্সোনেল ক্যারিয়ার সারি ধরে এগিয়ে এলো। তারপর দেয়াল ভেঙে পড়ল। কমান্ডোরা ভেতরে ঢুকলেন। 12 থেকে 13 মিনিট। মাত্র 12 থেকে 13 মিনিটে 5 সন্ত্রাসী নিহত, 13 জন জিম্মি জীবিত উদ্ধার। কিন্তু 20 জন জিম্মি ইতোমধ্যে মারা গেছেন। 7 জন ইতালিয়ান সহ 17 জন বিদেশি, 3 জন বাংলাদেশি। অপারেশন শেষে মোট নিহত 29 জন। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল শফিউল হক এবং নৌবাহিনী প্রধান ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পুরো অপারেশন 50 মিনিটে শেষ। কিন্তু এই ঘটনার ক্ষত এখনো শেষ হয়নি। হামলার পর প্রশ্ন উঠল, এরা কারা, কোথা থেকে এলো? তদন্তে বেরিয়ে আসলো ভয়াবহ সত্য। এরা নিও জেএনবির সদস্য। হামলার পরিকল্পনা হয়েছিল বাসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকার একটা ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক গিয়াসউদ্দিন আহসান। তাকে গ্রেপ্তার করা হলো। তদন্তে জানা গেল হামলাকারীরা সেই ফ্ল্যাটে রমজান মাসে একসাথে থেকে পরিকল্পনা ফাইনাল করেছিল। হামলার পর 26 জুলাই পুলিশ কল্যাণপুরে একটা অ্যাপার্টমেন্টে অভিযান চালালো। সেখানে লুকিয়ে ছিল 10 জন সন্দেহভাজন। আর একটা বড় হামলার পরিকল্পনা করছিল যারা। 9 জন নিহত হল। আদালতে বিচার শেষে 2019 সালে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। বিচারক বললেন, এরা জিহাদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এদের ফাঁসি হবে। এই হামলার ঢেউ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইতালি শোকাহত হয়েছিল, কারণ 9 জন ইতালিয়ান নাগরিক মারা গিয়েছিলেন। জাপান কেঁদেছিল। 7 জন জাপানি উন্নয়ন কর্মী ছিলেন নিহতদের মধ্যে। ভারত থেকে এসেছিলেন 1 জন, তারিশি জাইন। ঢাকায় 2 পুলিশ কর্মকর্তার স্মৃতিতে তৈরি হল ভাস্কর্য, দীপ্ত শপথ। 2018 সালে উদ্বোধন। হোলি আর্টিসান বেকারি আর কখনো আগের মতো খোলেনি। নাম বদলে হল অরো বেকারি। মালিক পোরাক চলে গেলেন ব্যাংককে। সেখানে এখন 4টি শাখা। আজও 1 জুলাই এলে গুলশানে কেউ কেউ ফুল রাখেন, চোখে জল আসে। 20 জন মানুষ সেই রাতে বেঁচে ফিরতে পারেননি। 2 জন পুলিশ তাদের শেষ নিঃশ্বাস ফেলেছেন, 2 জন বেকারি কর্মী। আর 5 জন সন্ত্রাসী, যারা হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারত, কিন্তু হলো না। হোলি আর্টিসান বেকারির হামলা বাংলাদেশকে বদলে দিয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা বদলেছে, কাউন্টার টেরোরিজম ইউনিট শক্তিশালী হয়েছে, আইন পাল্টেছে। কিন্তু যারা গেছেন তারা আর ফেরেননি। বলিউড বানালো ফারাজ, 2019 সালে বাংলাদেশ বানালো শনিবার বিকেল। গল্পটা বলা হচ্ছে, বলতেই হবে, যাতে ভুলে না যাই। কারণ ইতিহাস মনে না রাখলে ইতিহাস ফিরে আসে।